হঠাৎ একটা ছপ ছপ আওয়াজে উঠে দাঁড়ালাম। অন্ধকারেও বেশ বুঝতে পারলাম যে কিছু একটা এদিকে আসছে, আমাদেরই দিকে। সামনের দিকে টর্চটা ফেলতেই এক ভীষণ দৃশ্য প্রত্যক্ষ করলাম। ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে সায়নী অপর্ণার লেখা গল্প টান। সায়নী অপর্ণা, জন্ম 2002 সালের শিলিগুড়িতে, পেশায় একজন দন্ত চিকিৎসক এবং নেশায় একজন লেখিকা। ধন্যবাদ জানাই সায়নী অপর্ণাকে ন্যাড়া ছাদের গপ্পকে এই গল্পটি দেওয়ার জন্য। মুখ্য ভূমিকায় গল্পের কথক বীণা, অর্ক, নির্মল, ডক্টর দেবব্রত সরকার, মন্টি, গোপাল এবং দোকানি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে সায়নী অপর্ণার লেখা গল্প টান। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগের ঘটনা। তখন এই মফস্বল এলাকাটা ধীরে ধীরে নিজেকে শহরের মতন গড়ে তুলছে। সে বছর দীর্ঘ 28 বছর শিক্ষকতা করে শাঁখারীপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই আমি, শ্রী ধীরেন দত্ত, সবে অবসরপ্রাপ্ত হয়েছি। এরকম সময় সিদ্ধান্ত নিই যে বাকি জীবনটা আমি আমার স্ত্রী বীণাকে নিয়ে এই চেনা জানা এলাকায় শান্তিতে কাটিয়ে দিতে পারলেই ভালো। এই বয়সে একটু লেখালেখি, বুড়ো বন্ধুদের সাথে আড্ডা মারা, বীণার সাথে রান্নাঘরের কিছু নতুন রান্নার এক্সপেরিমেন্ট করা, এইসব কাজ অকাজ নিয়ে সময় কাটিয়ে দিই। আমাদের একমাত্র ছেলে অর্পণ বর্ধমান রাজ কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে হায়ার স্টাডিজ করতে অস্ট্রেলিয়া যায় প্রায় 10 বছর আগে। এখন বিদেশে চাকুরিরত এবং মোটামুটি ওয়েল সেটেলড। হ্যাঁ, বিয়ে নিয়ে ওর মা বড্ড জোরাজুরি করে অপু যখনই ফোন করে বা আসে, কিন্তু ও এখন সময় চায় বা একরকম ইচ্ছে নেই বললেই চলে। এছাড়াও দুর্গাপুজোর সময়টায় অপু আসে, এই সময়টাতে বুড়ো বুড়ি ছেলের হাত ধরে একটু ঘুরতে যাই, একসঙ্গে সময় কাটাই, এভাবেই চলছিল। স্ত্রীর পরামর্শে এতদিনের ভাড়া বাড়িটাকে ছেড়ে সারা জীবনে যেটুকু সঞ্চয় করেছি সেই সামর্থ্য অনুযায়ী একটা বাড়ি কিনবো বলে স্থির করলাম। এক ছাত্রের সাহায্যে একটা ছিমছাম একতলা বাড়ির সন্ধান পেলাম। সেই বাড়ির মালিক আমায় তার বাড়ি হস্তান্তর করে চলে গেলেন কলকাতায়, তার ছেলের ঠিকানায়। আর আমি আর বীণা দুজনে গড়ে নিলাম আমাদের জীবনের প্রথম নিজেদের বাড়ি নিজেদের মতন করে। সঙ্গে এলো রুকু, নতুন সদস্য, আমার পোষ্য সারমেয়। রুকু আমার স্কুলের শেষ কয়েকটা বছরে প্রতিদিন আমার অফিস ঘরে আমার পায়ের কাছে এসে বসতো, আদর খেত। ধীরে ধীরে ওর সাথে ভাগ করে নিলাম আমার টিফিনের রুটি, স্কুলের বিরতির সময়গুলো। অবসর নেওয়ার পর রুকুর কথা বারবার খুব মনে পড়ত। তখন থাকতাম স্কুলের কাছেই একটা ভাড়া বাড়িতে। যেদিন সব আসবাবপত্র নিয়ে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, দেখি কোথা থেকে রুকু এসে হাজির। দেখলাম খুব অবাক হই আমাকে আর মাল বোঝাই ভ্যানটাকেও দেখছে। কিছু একটা আঁচ করতে পেরে ও এসে আমার প্যান্ট ধরে টানতে থাকলো আর একটা অদ্ভুত কুই কুই করে শব্দ করতে থাকলো।
বিনা রুকুকে চিনত। ও বলল, ওকেও নিয়ে চলো না, বাড়িতে তো শুধু আমরা দুজন। ও থাকলে এই বুড়ো বুড়ির একাকিত্ব কিছুটা কাটবে, আর বাচ্চা কুকুরটা একটা আশ্রয় পাবে। এই তো গেল আমার কথা। আর দেরি না করে সেদিনের ঘটে যাওয়া ঘটনাটার, বলা ভালো দুর্ঘটনাটার কথায় আসা যাক, যা আমার জীবনের একমাত্র একান্ত উপলব্ধি হয়ে থেকে গেল। সময়টা বর্ষাকালের। তখনকার দিনে এরকম এলাকায় বৃষ্টি মানে লোডশেডিংয়ের ঘন ঘটা। সিজন চেঞ্জের কারণেই হোক বা যে কোনো কারণে বিনার দুপুর থেকে বেশ জ্বর। প্যারাসিটামল দেওয়ার পরেও যখন জ্বর কিছুতেই নিয়ন্ত্রণে এলো না, তখন বেশ চিন্তা হতে লাগলো। রাতের দিকে বৃষ্টির বেগ আরও বাড়ল। সেই সাথে বিনার দুর্বলতা আমাকে আরও ভাবিয়ে তুলল। জ্বরের ঘোরের মধ্যে ওর অবস্থা দেখে যা বুঝলাম যে ওকে খুব তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে, দেরি করাটা উচিত হবে না। কাউকে ফোন করব সেই উপায়ও নেই, কারণ ফোনে টাওয়ার পাচ্ছি না। বাড়ি থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে আমার এক ছাত্র ইনচার্জ হিসেবে পোস্টেড। সেখানে মোবাইল মেডিকেল ভ্যানের পরিষেবা থাকলেও ফোনের টাওয়ার না পাওয়ায় ছাত্রের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। অগত্যা নিরুপায় হয়ে বেরোনোর জন্য প্রস্তুত হলাম। রুকু এতক্ষণ বিনার পায়ের কাছেই মাথা রেখে শুয়েছিল। আমাদের এই অসহায় পরিস্থিতিতে রুকুও বেশ বিচলিত। আর দেরি না করে ছাতা আর টর্চটার সাথে করে নিয়ে জল কাদা ভরা রাস্তাটাতে পা দিল। সঙ্গ নিল আমার প্রভুভক্ত সারমেয়টি। কোনো রকমে টর্চের আলোয় সাবধানে পা ফেলে এগোতে লাগলাম। রুকু আমার আগে আগে চলেছে। ওদের তো আর ছাতা টর্চের উপর নির্ভর করতে হয় না। গলি পেরিয়ে বড় রাস্তাতে উঠতে যাব, এমন সময় রুকু হঠাৎ খুব জোরে চেঁচিয়ে উঠল। টর্চটা ওর দিকে তাক করতেই দেখলাম রাস্তার একদম সামনে একটা জংলা জায়গার দিকে দৌড়াল। এই রুকু, দাঁড়া দাঁড়া, রুকু দাঁড়া, অমন করে কোথায় ছুটে যাচ্ছিস? রুকু রুকু বাবা, দাঁড়া দাঁড়া। এই জল কাদা ভরা রাস্তায় এমনিতেই সাপ খোপের ভয়, তার মধ্যেই যেন রুকুটা এই জঙ্গল মতন জায়গাটার দিকে দৌড়ালো কেন কে জানে। এলাকার লোকে জায়গাটাকে পুরো ঝুপড়ি বলে। এককালে বাগদিরা বা কোনো ভবঘুরের দল সেখানে বসতি করত। এখন জায়গাটা ঢেকে গেছে আগাছায়, বসতি করছে মশার দল। যেরকম বৃষ্টির তোড়, তার মধ্যে আমার পক্ষে হাঁটাও দুষ্কর। তাও কোনো রকমে ঝুপড়ির কাছে আসতেই দেখি রুকু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে কাঁদছে। ওর কান্নার শব্দে চারপাশের পরিবেশ আমার কাছে আরো প্রতিকূল হয়ে উঠল। কাছে যেতেই রুকু দৌড়ে এসে আমার প্যান্টের নিচটা ধরে টানতে থাকলো, যেন ও বলতে চাইছে আর এখানে থাকাটা ঠিক নয়, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, এক্ষুনি। আমি নিচু হয়ে রুকুর গায়ে হাত বুলিয়ে ওকে একটু শান্ত করবার চেষ্টা করলাম, কিন্তু রুকুর সারা শরীর কাঁপছে। ওর লেজটাও নিচু হয়ে কুণ্ডলি পাকিয়ে পেটের ভেতরে যেন ঢুকে গেছে। হঠাৎ একটা ছপ আওয়াজে উঠে দাঁড়ালাম। অন্ধকারেও বেশ বুঝতে পারলাম যে কিছু একটা এদিকে আসছে, আমাদেরই দিকে। সামনের দিকে টর্চটা ফেলতেই এক ভীষণ দৃশ্য প্রত্যক্ষ করলাম। একটা লোক খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসছে। তার বাঁ পাটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে আর ডান পাটা জোরে লোকটা কোনো রকমে জল জমা রাস্তায় পা ফেলছে। মাথার সামনের দিকটা ফেটে বিচ্ছিরিভাবে রক্তক্ষরণ হচ্ছে। লোকটার 2 চোখ বিস্ফারিত। হঠাৎ ভীষণ শব্দে বাজ পড়ল। চারপাশটা আলোকিত হয়ে ওঠায় পুরো ঝুপড়ির জায়গাতে দেখলাম একটা বাইক পড়ে আছে। বুঝলাম এই দুর্যোগের রাতে এখানে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তাহলে কি সামনের মানুষটি সেই দুর্ঘটনার শিকার? একটা ধপ করে কিছু পড়ার আওয়াজে তাড়াতাড়ি সামনে টর্চটা ফেলে দেখলাম
লোকটা রাস্তায় পড়ে গেছে। রুকু লোকটার দিকে দৌড়ে গেল, আমিও তাড়াতাড়ি লোকটার দিকে যাওয়ার চেষ্টা করলাম। কাদায় আমার পা আটকে যাচ্ছে, কোনো রকমে ব্যালেন্স ধরে রাখবার চেষ্টা করলাম। রুকু লোকটার কাছে গিয়ে অদ্ভুতভাবে লোকটাকে দেখতে লাগলো। লোকটা যন্ত্রণায় ছটফট করছে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে তার মাথা ফেটে, আর মুখ থেকে গোঙানির মতন একটা আওয়াজ আসছে ভেসে। মুখটার উপর ভালো করে টর্চ ফেলতে যেটুকু বুঝলাম যে আহত মানুষটার বয়স বেশি নয়, নিতান্তই কম বয়সী এক যুবক। আমি লোকটার কাছে গিয়ে বসতেই রুকুর আর্ত চিৎকারে চমকে উঠলাম। আর তখনই ছেলেটা আমার ডান হাতটা খপ করে ধরে ফেললাম। আমি হকচকিয়ে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা ঘুমাতে ঘুমাতে কি যেন বলবার চেষ্টা করলো আমায়। কিছুই বুঝতে না পেরে ছেলেটাকে শান্ত করবার চেষ্টা করলাম। বাবা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার একটু সময় দাও, একটু সময় দাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমার চিকিৎসার ব্যবস্থা করবো আমি। হ্যাঁ, আমায় একটু সময়। ছেলেটা হঠাৎ আমার হাতটা ঢুকিয়ে দিল তার বুক পকেটের মধ্যে। একটা কাগজ মতন কিছু পেলাম। গোঙাতে গোঙাতে ছেলেটা আবার দাঁত চিপে কোনো রকমে বলে উঠল, এটা আমার আমার বোনের। রুকুর বিরামহীন কান্না, বৃষ্টির ঝমঝম আওয়াজে আমার কানে তালা লেগে যাওয়ার মতন অবস্থা। আমি কাগজটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিলাম, নয়তো বৃষ্টিতে কাগজটা আরো ভিজে যাবে। ছেলেটার মুখ থেকে ভেনা বেরিয়ে যাচ্ছে, কেমন যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে শরীরটা। ভেবে দেখলাম যে এই পরিবেশে ছেলেটাকে এইভাবে খালি রাস্তায় রেখে যাওয়াটা বেশ বিপজ্জনক। কোনো রকমে ছেলেটাকে টেনে হিঁচড়ে পাশের বাস স্ট্যান্ডটাতে এনে মেঝেতে শুইয়ে দিলাম। অন্তত মাথার উপর একটা শেড তো আছে। রুকু তখনও কাঁদছে, ওর কান্নার চোটে আশেপাশের গাছগুলো থেকে রাত পাখির মৃদু ডাক শোনা যাচ্ছে। তারাও এই দুর্যোগের রাতে ভয়ে ত্রস্ত, ঠিক যেমন আমি আর রুকু। জেনারেটরের আলো দূর থেকেই দেখা যাচ্ছে। খুব দেরি হয়ে গেল। বিনার অবস্থাটাও বেশ ভাবিয়ে তুলেছে আমায়। কোনো ক্রমে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে পারলে হয়। একটা লোক চেয়ার টেবিল নিয়ে বসে আছে সামনেই, বলতে গেলে চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। আমি সামনে গিয়ে টেবিলটার উপরে দুবার আওয়াজ করলাম, বললাম, দাদা শুনতে পাচ্ছেন? কোনো সাড়া না পেয়ে এবার বেশ চেঁচিয়েই বললাম, দাদা শুনতে পাচ্ছেন? এমার্জেন্সি আছে দাদা, একটা অ্যাক্সিডেন্ট। আমায় চিৎকার করতে দেখে রুকুও বেশ জোরে ডেকে উঠল। লোকটা ধরফর করে উঠে বসে বলল, অ্যাক্সিডেন্ট? কোথায়? আবার কোথায় অ্যাক্সিডেন্ট? এই তো সন্ধ্যেতে। আরে দাদা একটু শান্ত হয়ে শুনুন, একটা এমার্জেন্সি কেস আছে। ওই বড় রাস্তাটা ধরে সোজা গেলে একটা বাস স্ট্যান্ড আছে না, সেখানে একটা ছেলে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। ওই অবস্থায় আমি কোনো রকমে ছেলেটাকে বাস স্ট্যান্ডের শেডের তলায় শুইয়ে রেখে এসেছি। এই এতটা রাস্তা জল কাদার মধ্যে দিয়ে আমি নিজেই যে কিভাবে এসেছি তা আমি জানি। আমার স্ত্রীও বেশ অসুস্থ, তার জন্যই আমি বাড়ি থেকে। আরে দাঁড়ান মশাই, আগে অ্যাক্সিডেন্টের কথাটা বলুন। এই তো এই সন্ধ্যে 7টায় এই রাস্তাটাতে একটা লরির সাথে একটা বাইক ধাক্কা খেলো, ছেলেটাকে উদ্ধার করা হলো। এবারে ছেলেটা বাঁচবে কিনা কে জানে। এর মধ্যে আবার একটা অ্যাক্সিডেন্ট মাত্র 5 ঘন্টার মধ্যে। ঝড় জলের রাত, আপনি ঠিক দেখেছেন তো মশাই? লোকটার বাজে প্রশ্নে বেশ বিব্রত বোধ করলাম। বেশ ঝাঁঝিয়ে উঠে বললাম, আপনি কি বলতে চাইছেন আমায়? হ্যাঁ, এক্ষুনি ছেলেটাকে দেখলাম রাস্তায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিস্তেজ হয়ে গেল। অনুগ্রহ করে কিছু একটা করুন, নইলে ছেলেটা যেভাবে আহত হয়েছে তাকে বাঁচানো বড় মুশকিল। যান, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন ছেলেটাকে। এতগুলো কথা বলবার পর লোকটা হেলতে দুলতে ভেতরে গিয়ে দুটো ছেলেকে ডেকে নিয়ে এলো। ছেলে দুটো দেখলাম বেশ বিরক্ত।
এত রাতে তাদেরকে সেবা দিতে হচ্ছে বলে বেশ গজগজ করতে করতে একটা ভ্যান নিয়ে বেরিয়ে গেল ছেলে দুটো। এমন সময় ভেতর থেকে একটা গুরুগম্ভীর ডাক ভেসে এলো, নির্মল, নির্মল, কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? সত্যি কি ধরনের যে তোমাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কে জানে। রাত হলেই সবাই ঘুমিয়ে পড়বে। এই নির্মল! সামনে দাঁড়িয়ে থাকা লোকটা চেঁচিয়ে উত্তর দিল, যাই স্যার। আর কোথায় যাবে? আমি চলে এসেছি তোমাদের নিমন্ত্রণ করতে। সেই কখন থেকে বলছি মন্টি আর গোপালকে পাঠা, ওই অ্যাক্সিডেন্টের পেশেন্টটা মারা গেছে। সেই কত আগে থেকে নার্স দেহ মর্গে নিয়ে যাবে বলে তৈরি হয়ে বসে রয়েছে, অথচ এই দুটোর কোনো দেখাই নেই। ডেঙ্গির পেশেন্টদের অবজারভেশনে রাখা, রিপোর্ট তৈরি করা, ওষুধের অর্ডার, এই কাজগুলোর সাথে সাথে কি তোমাদের কাজগুলো আমাকে করতে হবে নির্মল? না ডাক্তারবাবু, আসলে ইনি একটা এমার্জেন্সি কেস নিয়ে এলেন এখন হঠাৎ করে। আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, ওখানেই পাঠিয়েছি মন্টি আর ওর বন্ধুকে। তা এখন এই কি মাস্টারমশাই আপনি এতদিন পর দেখা, তাও এরকম একটা সিচুয়েশনে? সরি, আসলে এই স্বাস্থ্যকেন্দ্রের সব দায়িত্ব আমারই ওপর, সব দিকটাই দেখে রাখতে হয়, তাই একটু গলাবাজি করতে হয় আর কি। ক্ষমা করবেন মাস্টারমশাই, আমি বুঝতে পারিনি। এতদিন বাদেও আমার ছাত্র দেবু, মানে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে যার নাম লেখা আছে ডক্টর দেবব্রত সরকার, সে আমার কাছে এসে আমাকে প্রণাম করল। আমি তার ঘাড়ে হাত রেখে বললাম, দেবু, তোমার গলাবাজি দেখেই তো আমি তোমাকে হেড মনিটর বানিয়েছিলাম, ভুলে গেলে? স্মিত হেসে দেবু বলল, মনে আছে মাস্টারমশাই। তা বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই বৃষ্টির মধ্যে আপনি তো পুরো ভিজে গেছেন। আগে চলুন, ভেতরে বসবেন, আসুন। না দেবু, এখন বিশ্রামের সময় নেই। তোমার কাকিমা বেশ অসুস্থ, নুন জল দিয়েছি, প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বর কিছুতেই কমলো না। আমি আচ্ছা আচ্ছা, বুঝেছি। আপনি চিন্তা করবেন না মাস্টারমশাই, আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি। আপনি একটু বসুন। মেডিকেল ভ্যানটা এখনো ফেরেনি। ছেলেটাকে কি জীবন্ত উদ্ধার করা গেল না? ও কি আর সময়ই দিল না? এইসব চিন্তা করতে করতে দেবুর অ্যাম্বাসেডর গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিলাম। রুকুকেও নিয়ে নিলাম আমাদের সঙ্গে। যাওয়ার পথে ভ্যানটাকে দেখতে পেলাম স্বাস্থ্যকেন্দ্রের দিকে ফিরে যাচ্ছে। আশা রাখেই যে ছেলেটাকে যেন বাঁচানো যায়। বিনাকে নিয়ে এসে ওর চিকিৎসা শুরু করবার পর আমি কিছুটা ধাতস্থ হলাম। এই সিজন চেঞ্জের জ্বর আর এমনিতেই রক্তাল্পতা থাকার কারণে এই অবস্থা। দেবু অফিস ঘরে ফিরতেই ওকে জিজ্ঞাসা করলাম ছেলেটার কথা। ও যা বলল তাতে আমি বেশ অবাকই হলাম। দুইজন যারা গেছিল তারা নাকি কিছুই দেখতে পায়নি, কোনো দেহই তারা বাস স্ট্যান্ডের শেডের তলায় দেখতে পায়নি। কথায় কথায় দেবু ওই ছেলে দুটিকে ডাক পাঠালো। তাদেরকে আমি বাইকটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তারা বলল, বাবু, বাইক তো একটা ছিলই আগের থেকে ওই পোড়া ঝুপড়িতে। ওই সন্ধ্যের সময়ে যে অ্যাক্সিডেন্টটা হলো, ওই বাইকটার সাথেই তো লরিটা। গোপাল বলল, ওই ছেলেটাকেও তো বাঁচানো গেল না। এই তো দেহটা আমরা দুজনে মিলে মর্গে রেখে দিয়ে এলাম। কি একটা মনে হওয়াতে আমি বললাম, দেহটা দেখা যাবে একবার? দেবু বলে উঠল, মাস্টারমশাই, দেহটা আপনি দেখতেই পারেন, কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছিল ছেলেটার। আপনি হয়তো তার সহ্য করতে পারবেন না, তাই বলছিলাম যে। একটু জোর করাতে কতকটা বাধ্য হয়েই দেবু আমাকে মর্গে নিয়ে গেল। সাদা চাদরটা সরিয়ে যখন দেহটা আমাকে দেখানো হলো, মর্গের মৃদু আলোয় আমি দেহটিকে দেখলাম। সহ্য না হওয়ার মতন তো কিছু ছিল না, কেননা ওই ফেটে যাওয়া মাথাটা, বিস্ফারিত হয়ে বেরিয়ে আসা ওই চোখ দুটি, সম্পূর্ণভাবে বেঁকে যাওয়া ওই বাঁ পাটা আমি তো আগেও দেখেছি, আর এমনভাবে দেখেছি যা বাকি জীবনে ভুলবার নয়। হঠাৎ একটা ব্যাপার আমার মনে পড়ল, সেই কাগজের টুকরোটা। হ্যাঁ তাই তো, সেই কাগজটা তো আমি আমার পাঞ্জাবির পকেটেই রেখেছিলাম। পাঞ্জাবির পকেট হাতড়ে যখন আমি কিছুই পেলাম না, তখন বুঝতে পারলাম ওই জিনিসটার সাথে ছিল ছেলেটার
আত্মার টান না কি যেন বলছিল ছেলেটা। ব্যথায় গোঙাতে গোঙাতে কি যেন বলল, আমি আর বেশি ভাবতে পারলাম না। ছেলেটিকে আমি কোন এক সম্পর্কের মাধ্যমে চিনি সেই শুনে দেবু মন্টিকে নিয়ে একটা প্যাকেট আনাল। যা কিছু জিনিস ছেলেটির থেকে পাওয়া গিয়েছিল সেইগুলি এই প্যাকেটের ভেতরে রেখে দেওয়া হয়েছে, পরে দরকার পড়বে। প্যাকেটের ভেতর থেকে একটা কাগজের টুকরো দেখতে পেয়ে বেশ উত্তেজিতভাবে সেটার দিকে হাত বাড়ালাম। মাস্টারমশাই, হাত দেবেন না। দেখুন, নিয়ম অনুযায়ী ওই প্যাকেটে আমি আপনাকে হাত লাগাতে দিতে পারি না। আপনি যখন ছেলেটিকে চেনেন, ছেলেটির ব্যাপারে যেটুকু তথ্য চান আপনি বলুন, মন্টি আপনাকে খুঁজে এনে দিচ্ছে। আর হ্যাঁ মাস্টারমশাই, ওর পরিবারকে যদি আপনি খবরটা পৌঁছে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। কেননা আমরা ফোন নম্বর বিষয়ে কোনো তথ্যই পাইনি। পুলিশ এসে কাল যা করার করবে। অবশ্যই অবশ্যই দেবু, তুমি ওকে বলো যে ওই কাগজটা আমাকে দেখাতে। মন্টি, মাস্টারমশাই ঠিক যেমনটা বলছেন তুমি সাবধানে খুঁজে বের করে আবার ঠিক করে গুছিয়ে প্যাকেটে রাখবে। ছেলেটা কাগজের মোড়ক খুলে একটা পাসপোর্ট ছবি বের করে দেখাল। একটা মেয়ের ছবি, সাদা কালো। নিশ্চয়ই কোনোভাবে মেয়েটি ছেলেটার সাথে সম্পর্কিত। আরও কিছু জিনিস খতিয়ে দেখবার পর আমি জানতে পারলাম ছেলেটির, মানে মৃত ছেলেটির দেহ আমি রাস্তায় অপ্রাকৃতভাবেই হোক বা মর্গে প্রাকৃতভাবেই হোক প্রত্যক্ষ করেছি। তার নাম অর্ক মণ্ডল। আমার অর্পণের মতনই বয়স। ওর গলায় একটা আইডি কার্ড পেয়েছিল নার্স। সেটা অনুযায়ী একটা প্লাস্টিক কোম্পানিতে সেলসম্যানের চাকরি করত অর্ক। ভোটার কার্ড অনুযায়ী ঠিকানাটা শোলাপুকুরের দিকে। বর্ষাকালে ওদিকটায় রাস্তার বেহাল দশা থাকে। বিনা সুস্থ হতে আরও একদিন সময় লাগবে, তাই রুকুকে নিয়ে আমি বেরোলাম শোলাপুকুরের উদ্দেশ্যে। জায়গাটাতে পৌঁছে যেটুকু বুঝলাম যে বেশ পাড়াগায়ে এলাকা। রিক্সা থেকে নেমে ভাড়া মেটালাম। সামনে একটা মুদিখানার দোকান দেখে রুকুকে নিয়ে একটু বসলাম সেখানে। দোকানের বাইরে ছাউনি করে রাখা কিছু পাউরুটি, কেক নিলাম। রুকুর বেশ খিদেও পেয়েছিল। কাল থেকে যা ধকল গেছে, আমাকেও কিছু খেতে হবে। দোকানি লোকটি এলাকার বাইরের লোক দেখে আমায় জিজ্ঞাসা করলো, তা বাবু কোথা থেকে? এই সাঁকারি পুকুর। ও, তাই এখানে কি কোনো আত্মীয় থাকে? না, ঠিক তা নয়। আচ্ছা, আপনি ওই অর্ক মণ্ডল বলে কাউকে চেনেন? অর্ক? কেন চিনবো না গো বাবু, হ্যাঁ? আরে পাশেই বাড়ি। বড় ভালো গো ছেলেটা। ছোটবেলায় মাটা বোনটাকে জন্ম দিয়ে চলে গেল। এই তো 2 বছর হইতে চলল। বাপটার কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। ছেলেটা একলা একলা বোনটার পড়াশোনা খরচা চালায়। সন্ধ্যাতে ফিরে আমার দোকানে আইসে আমার সাহায্য করে দেখো বাবু। হ্যাঁ, বোনটা লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায়, সেই জন্য রাত দিন খাইতে মরে গো ছেলেটা। ওদের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? এখন তো বাড়িতে কেউ নেই গো। কাল সারা রাত ছেলেটা ঘরে ফিরিনি গো। বোনটা কত কান্না করলো বাবু। শেষে সকালবেলায় স্কুলে গেল। কামাই করলে দাদা যদি ফিরে এসে আবার রাইট করে। তবে বাবু, এরকম আগে কখনো হয়নি গো। হইলেও রাতে ছেলেটা ঠিকই ফিরত। আপনি কিছু জানেন নাকি বাবু? যা জানানোর ছিল তাই জানালাম। এলাকার লোকের হা হুতাশের মধ্যে দিয়ে একটা স্কুল ড্রেস পরা ছোট মেয়ে যখন আমার সামনে এসে দাঁড়ালো, ওর ভাষা ভাষা চোখ দুটো আমায় মনে করিয়ে দিল সেই ছবিটার কথা, যেটার সাথে জড়িয়ে আছে একটা আত্মার আকুতি, একটা আত্মার তার বোনের প্রতি টান, যে দেখা দিয়েছিল আমাকে সেই দুর্যোগের রাতে। আজ এতগুলো বছর পরে আমাদের মেয়ে তিথি মণ্ডল ভর্তি হয়েছে কলেজে। ও অবশ্য আমাকে আর বিনাকে কাকু কাকিমা বলেই ডাকে। আমরাও জোর করিনি, কেননা আমাদের কাছে ভালোবাসার টানটাই আসল।
ঠিক যেমন আজও আমরা সবাই মিলে যখন একসাথে বসি, গল্প করি, হাসি ঠাট্টা হয়, আর হঠাৎই রুকু খুব জোরে ডেকে ওঠে। কেউ না বুঝলেও সদর দরজার দিকে তাক করা রুকুর জ্বলন্ত চোখ দুটো দেখলে আমি বুঝতে পারি আত্মা বারবার ফিরে আসে আর দেখে যায়, আবারও ফিরে আসে, বারে বারে আসে, কেবল ভালোবাসার টানে। এতক্ষণ আপনারা শুনছিলেন সায়নী অপর্ণার লেখা গল্প টান। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, বীণার চরিত্রে তনুশ্রী সাহা, অর্ক এবং ডক্টর দেবব্রত সরকারের চরিত্রে সমী শুভ্র গাঙ্গুলি, নির্মলের চরিত্রে অনিকেত ঘোষ, মন্টি কল্যাণ সরকার, গোপাল সন্দীপ দেবনাথ, দোকানি সৌম্য মুখার্জি, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।